অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রুহুল আমিন। আজকে আমি আপনাদের নবম এবং দশম শ্রেণীর পদার্থ বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের প্রথমে হচ্ছে জড়তা এবং এর উদাহরণ, তারপর আছে নিউটনের সূত্র, নিউটনের প্রথম সূত্র, বলের প্রকৃতি, সাম্য ও অসাম্য বল, ভরবেগ, বল ও ত্বরণের সম্পর্ক। এখানে নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করা হবে। পরবর্তীতে হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়ামূলক বল। এখানে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা করা হবে এবং লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অধ্যায়ের নামটা কি। যেহেতু এই অধ্যায়ের নাম হচ্ছে বল, সেহেতু আমাদের জানতে হবে যে বল কাকে বলে। বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা গতিশীল বস্তু গতির পরিবর্তন ঘটায়। এখানে আমি গতির পরিবর্তন ঘটায় কি জন্য বললাম, কারণ গতিশীল যে বস্তু আছে সেটা একটা গতিপ্রাপ্তই আছে, হয় তার গতি কম করবে না হয় তার গতি বাড়াবে, এজন্য বলা হয়েছে যে গতির পরিবর্তন ঘটায়। তো বলের অধ্যায় সম্পর্কে আমাদের পড়তে হলে প্রথমে আমাদের জানতে হবে জড়তা কি এবং এর জড়তার উদাহরণটা কি। তো প্রথমে আসি জড়তা। জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, এটাকে বলা হবে হচ্ছে জড়তা। তার মানে কোনো বস্তু স্থির আছে সে চিরকাল থাকবে স্থির, কোনো বস্তু গতিশীল আছে সে চিরকাল যে গতিতে থাকতে যাবে, এটা হচ্ছে তার জড়তা। এই যে জড়তা আছে, এই জড়তার আবার প্রকারভেদ আছে। জড়তা হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। এই স্থিতি জড়তা কাকে বলে আর গতি জড়তা কাকে বলে? স্থিতি জড়তা হচ্ছে কোনো স্থির বস্তু চিরকাল তার নিজের ধর্ম বজায় রাখার ইচ্ছা বা প্রবণতাকে বলা হবে স্থিতি জড়তা। আর গতি জড়তার ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো গতিশীল বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, এটাকে বলা হচ্ছে গতি জড়তা। তারপর আছে জড়তার উদাহরণ। জড়তার উদাহরণটা এটা খুবই সহজ একটা উদাহরণ, আমাদের প্রায় সকলেরই অভিজ্ঞতা আছে, কারণ আমরা সকলেই যাতায়াতের সময় অনেক সময়ে বাসে উঠে থাকি বা বাসে যাত্রা করে থাকি। যদি বাসে যাত্রা করে থাকি তাহলে অবশ্যই আমাদের অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে প্রথমে এসেছে স্থিতি জড়তার ক্ষেত্রে। স্থিতি জড়তার ক্ষেত্রে বাস যখন স্থির থাকে, আমি বাসের সিটে বসে আছি এবং বাস স্থির আছে, হঠাৎ বাসটা চলতে শুরু করলো। বাসটা যখন চলতে শুরু করলো তখন কি হয়, আমাদের দেহের উপরের অংশ পিছন দিকে হেলে পড়ে। কারণ কি? কারণ বাস যখন স্থির ছিল তখন আমার সম্পূর্ণ বডিটা স্থির ছিল। বাস যখন যাত্রা শুরু করে তখন বাসের সাথে আমার দেহের লেগে থাকা অংশটুকু বাসের সাথে গতিশীল হয়ে যায়, কিন্তু উপরের অংশটুকু যে অবস্থানে ছিল সে অবস্থানে থাকতে চায়, যার কারণে উপরের অংশটুকু পিছনের দিকে হেলে পড়ে। গতি জড়তার ক্ষেত্রেও একই উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে কোনো চলন্ত বাস যদি হঠাৎ করে ব্রেক করে বা থেমে যায়, তাহলে আমরা কি করি, আমাদের ওই যে দেহের যে উপরের অংশ পিছনের দিকে চলে আসছিল, এই উপরের অংশে তখন আবার সামনের দিকে চলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে বাস যখন চলছিল তখন বাসের সাথে আমাদের সম্পূর্ণ দেহটা বা সম্পূর্ণ বডিটা হচ্ছে গতিশীল ছিল, কিন্তু যখন হচ্ছে বাস থেমেছে অর্থাৎ ব্রেক করেছে তখন কি হয়েছে, তখন বাস থেমে গেছে, বাসের সাথে লেগে থাকা অংশটুকু থেমে গিয়েছে, কিন্তু আমার উপরের যে অংশটুকু ছিল, দেহের উপরে যে অংশটুকু ছিল, সেটা এখনো কিন্তু গতিশীল থাকতে চাচ্ছে। গতিশীল থাকতে চাওয়ার কারণে আমাদের দেহের উপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যায়। এই যে সামনের দিকে এগিয়ে যায়, এটা হচ্ছে গতির জড়তার উদাহরণ। পরীক্ষায় সাধারণত প্রশ্ন এসে থাকে যে বাসে পিছনের দিকে হেলে একটা বাস থেমে থাকা অবস্থায় হঠাৎই যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার পর হঠাৎই যাত্রীরা পিছনের দিকে হেলে পড়লো। এই যে হেলে পড়লো, এটা হচ্ছে কি কারণে? আমরা সাধারণত উত্তর দিয়ে থাকি জড়তার কারণে, কিন্তু কোন জড়তা এটা কিন্তু আমরা এক্সপ্লেন করি না, কিন্তু আমাদের প্রয়োজন যেটা কোন জড়তার কারণে হচ্ছে সেটা এক্সপ্লেন করা। তার পরবর্তীতে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আমার প্রথমে জানতে হবে নিউটনের প্রথম সূত্রটা কি। নিউটনের প্রথম সূত্র হচ্ছে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তো এখানে নিউটনের প্রথম যে সূত্র আছে, এই সূত্রের ক্ষেত্রে কিন্তু আমার দুইটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে চলতে থাকবে। তো এখানে বোঝাই যাচ্ছে যে
জড়তার ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যে চিরকাল স্থির থাকার যে প্রবণতা সেটা হচ্ছে স্থিতি জড়তা। যে গতি অবস্থায় আছে, গতিশীল অবস্থায় আছে, সেই গতিশীল অবস্থা বজায় রাখার জন্য যে জড়তা ছিল সেটা হচ্ছে গতির জড়তা। তো আমরা এখানে নিউটনের প্রথম সূত্রে কিন্তু এই দুটো শর্তই বলে দেওয়া আছে। তার মানে নিউটনের প্রথম সূত্রটাকে জড়তা সূত্র বলতে পারি, কারণ এখানে জড়তার যে দুইটা প্রকার আছে সেই দুইটা প্রকারের শর্তই দেওয়া আছে। তারপরে যে আলোচনা আছে সেটা হচ্ছে বলের প্রকৃতি। এখন এই বলের প্রকৃতি আবার স্পর্শের ভিত্তিতে বলের প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পর্শ আর একটা হচ্ছে অস্পর্শ। স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। এখন আমাদের জানতে হবে স্পর্শ বল কাকে বলে আর অস্পর্শ বল কাকে বলে। যদি কোনো বস্তুর উপর স্পর্শ করে তাকে বল প্রয়োগ করা হয় তাহলে সেটা হচ্ছে স্পর্শ বল। আর কোনো বস্তুকে স্পর্শ না করে তার উপরে বল ক্রিয়া করলে যেটা হবে সেটা হচ্ছে অস্পর্শ বল। আমরা স্পর্শ বলের উদাহরণ খুব সহজে দিতে পারি। দেখা যাচ্ছে কোনো ট্রাক হঠাৎ করে দাঁড়ায় গেছে, তো ট্রাকটাকে আমরা যখন ধাক্কা দেবো তখন অবশ্যই আমার হাত কিন্তু এই ট্রাকের উপরে লাগানো লাগবে। ট্রাকের উপরে হাত লাগাই কিংবা অন্য কোনো বস্তু যেমন আছে ট্রাকে অনেক সময় আমরা দড়ি বেঁধে সেটা টান দিই, তো যেটা করি না কেন ওই ট্রাককে সরানোর জন্য অবশ্যই আমার স্পর্শের প্রয়োজন হচ্ছে। সেটা হতে পারে দড়ি বেঁধে, অথবা আমি নিজে হাত দিয়ে প্রত্যক্ষভাবে হাত দিলাম, হাত দিয়ে ঠেললাম, যে কোনোভাবেই তার হচ্ছে বল প্রয়োগের জন্য স্পর্শের প্রয়োজন পড়ছে। কিন্তু অস্পর্শ বলের ক্ষেত্রে আমাদের ওই বস্তুটাকে স্পর্শ না করে বল প্রয়োগ করতে হবে। তো স্পর্শ বলের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি তাড়িৎচুম্বক বল। তাড়িৎচুম্বক বলের ক্ষেত্রে তাড়িৎচুম্বক বল একটা বাস্তব উদাহরণ তুমি বলতে পারো, কারণ তাড়িৎচুম্বক বল আমরা যখন দুটা চুম্বককে পাশাপাশি রাখি, একটু দূরে রাখলাম, আমরা পাশাপাশি না এক্স্যাক্টলি একটু দূরে রাখলাম, তো দূরে রাখার পরে এই দুটোকে যদি একটু কাছে আনার চেষ্টা করি তাহলে কি হয়, হয় তারা পরস্পরকে আকর্ষণ করে, না হলে বিকর্ষণ করে দূরে চলে যায়। কিন্তু দেখো এখানে আমি যখন চুম্বককে কাছাকাছি নিয়ে আসছি আমি কিন্তু তাদের একেবারে সংস্পর্শে নিয়ে আসিনি, একজনের সাথে আরেকজনকে লাগাইনি, কিন্তু আমি তাদেরকে দূরে রাখিছি। দূরে রাখার ফলে কি হয়েছে, একজন আকর্ষণ করছে আরেকজন হয় আকর্ষণ করবে না হলে বিকর্ষণ করবে, তার মানে হয় কাছে আসবে না হলে সরে যাবে। তাহলে এখান থেকে দেখতেই পারছো যে স্পর্শ করিনি কিন্তু একটা চুম্বকের সাহায্যে আরেকটা চুম্বকে কিন্তু সরানো নড়ানো যাচ্ছে। তাহলে এই যে স্পর্শ না করে যে বল আমি প্রয়োগ করলাম বা যে বল আমি ক্রিয়া করলাম এটাকে বলা হয়েছে অস্পর্শ বল। এই বলের প্রকৃতির ভিতরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল। এখন এই মৌলিক বল কাকে বলে? মৌলিক বল হচ্ছে যে বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, অথচ অন্যান্য বলসমূহ এই বলেরই কোনো না কোনো রূপ, সেই বলকে বলা হয়েছে মৌলিক বল। প্রকৃতিতে 4 ধরনের মৌলিক বল আছে। 4 ধরনের মৌলিক বল আছে। 1 নম্বর হচ্ছে মহাকর্ষ বল। 2 নম্বর আছে তড়িৎচুম্বক বল। 3 নম্বর আছে সবল নিউক্লিয় বল। এবং সর্বশেষ যেটা আছে সেটা আছে দুর্বল নিউক্লিয় বল। এই মহাকর্ষ বল যেটা আছে সেটার সঙ্গে আমরা সকলেই জানি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলকে হচ্ছে মহাকর্ষ বল বলা হয়। এই মহাকর্ষ বল কি কারণে সৃষ্টি হয়? মহাকর্ষণ বলের সৃষ্টির পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হচ্ছে মহাকর্ষ বল মূলত সৃষ্টি হয় গ্রাভিটন নামক একটা কণার কারণে। গ্রাভিটন নামক হচ্ছে কণার কারণে হচ্ছে মহাকর্ষ বল সৃষ্টি হয়। তাহলে নিশ্চয়ই তড়িৎচুম্বক বল, তারপর সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল যারা আছে তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো কণা বা কোনো না কোনো কারণে তারা অবশ্যই সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অবশ্যই তারা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে তড়িৎচুম্বক বল যেটা আছে সেটা হচ্ছে ফোটন নামক একটা কণা আছে, যে কণার
কারণে তড়িৎচুম্বক বল সৃষ্টি হয়। আবার সবল নিউক্লিয় বল যেটা আছে, সবল নিউক্লিয় বল মেসন নামক একটা কণার কারণে সৃষ্টি হয়ে থাকে। তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল আবার কিভাবে সৃষ্টি হয়? এখানে তো এটা নিউক্লিয় বল, এটাও নিউক্লিয় বল, তার মানে নিশ্চয়ই এটা মেসন কণা বেশি ভাঙে আর এটা মনে হয় মেসন কণা কম ভাঙে, এরকম মনে হচ্ছে নাকি? না, আসলে তা না। এই যে দুর্বল নিউক্লিয় বল যেটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে শিখলাম যে 4টা মৌলিক বল আছে, প্রকৃতিতে মৌলিক বল আছে 4টা, এবং 4টা বলের ভিতরে আছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এবং এই বলগুলো যে সৃষ্টি হয় কি কারণে সেটাও শিখলাম। এটা শিখলাম হচ্ছে মহাকর্ষ বল যেটা আছে সেটা হচ্ছে গ্রাভিটেশন নামক একটা কণার কারণে সৃষ্টি হয়। তড়িৎচুম্বক বল যেটা আছে সেটা হচ্ছে ফোটন নামক একটা কণার কারণে সৃষ্টি হয়। সবল নিউক্লিয় বল যেটা আছে সেটা হচ্ছে মেসন নামক একটা কণার কারণে সৃষ্টি হয়ে থাকে। এবং দুর্বল নিউক্লিয় বল যেটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় ভাঙনের ফলে সৃষ্টি হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যেখানে বল তো 4টা বললাম প্রাকৃতিতে, তো এই প্রকৃতিতে 4টা মৌলিক বল আমি পেলাম, সেই মৌলিক বলের ভিতরে সবার কি বলের পরিমাণ এক বা শক্তি কি এক? এরকমটা মনে হতে পারে, কিন্তু আসলে না। আসলে এখানে যে 4টা প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক বল আছে তার ভিতরে সবচেয়ে দুর্বল বল আমাদের হয়তো মনে পড়ে যে দুর্বল নিউক্লিয় বল যখন আমি লিখেছি, তার মানে মনে হয় এই দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল হবে। না, আসলে তা না। এখানে দুর্বল নিউক্লিয় বল যেটা আছে সেটা অবশ্যই শক্তিশালী, কারণ এটা হচ্ছে আরও একটা বল আছে। এখানে মৌলিক বলের ভিতরে আরও একটা বল আছে, যেই বলটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বল আছে একটু কম শক্তিশালী। তো এখানে আছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল আছে অত্যন্ত কম শক্তিশালী একটা বল। তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎচুম্বক বল, তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল। তার মানে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই সবল নিউক্লিয় বল, এবং এর একটা পাল্লা আছে, সেটা হচ্ছে 10⁻15 মিটার। 10⁻15 মিটার, তার মানে এই পাল্লাটা দেখতে পাচ্ছ খুবই ছোট। তার মানে এই যে সবল নিউক্লিয় বল যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। তারপরে আমাদের পরবর্তীতে যে আলোচনা আছে সেটা হচ্ছে সাম্য ও অসাম্য বল। এখন আমাকে জানতে হবে সাম্য বল কাকে বলে, অসাম্য বল কাকে বলে, বা এটা কেমনে সৃষ্টি হয় সেটা আমার জানা লাগবে। সেটা যদি জানতে হয় তাহলে আমার প্রথমে জানতে হচ্ছে সাম্য বল কাকে বলে। সাম্য বল হচ্ছে কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অথবা ত্বরণ সৃষ্টি না হয় তাহলে তাকে সাম্য বল বলে। এখন বলের লব্ধি শূন্য বলতে কি বোঝায়? বলের লব্ধি শূন্য বলতে বোঝায় আমি এখানে একটা বিন্দু স্থাপন করলাম এবং এই বিন্দুর উপরে একটা লাল ফিতা টাঙাই দিলাম। তো লাল ফিতা টাঙাই দেওয়ার পরে এর সাথে আমি একটা রশ্মি যুক্ত করলাম। এই রশ্মি এই মাথায় মনে করো কয়েকজন ব্যক্তি আছে যে 100 নিউটন বল প্রয়োগ করছে, এবং এই মাথায় কয়েকজন ব্যক্তি আছে যারা 100 নিউটন বল প্রয়োগ করছে। তো 100 নিউটন বল যখন প্রয়োগ করছে তখন এই যে এই অবস্থান থেকে এইদিকে টানছে, এই অবস্থান থেকে এরা এইদিকে টানছে। তার মানে এখানে এই অবস্থানের ভিত্তিতে এদের একজনের বল আরেকজনের সাপেক্ষে ঋণাত্মক। তো আমি ধরে নিলাম এই পাশের এফ যেটা আছে সেটা হচ্ছে ঋণাত্মক, আর এই পাশের এফ যেটা আছে সেটা হচ্ছে ধনাত্মক। এই বল যেটা আছে বলটা হচ্ছে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, ফোর্স। তো এই পাশের বল আছে ঋণাত্মক, এই পাশের বল আছে ধনাত্মক। আমি এখানে লব্ধি কথাটা উল্লেখ করেছি। এখানে লব্ধি বলতে আবার কি বোঝায় হয়তো তোমাদের অনেকের নাও জানা থাকতে পারে যে লব্ধি বলতে কি বোঝায়। লব্ধি বলতে সাধারণত আছে যোগ বোঝায়, অর্থাৎ সমষ্টি বোঝায়। তো এখানে লব্ধি বল তার মানে লব্ধি বল এফ সমান দেখো তাহলে কত হয় -f প্লাস f। তো দুটো f যদি যোগ করা যায় তাহলে কত হয়? লব্ধি বলের পরিমাণ 0। তারপর আমরা সংজ্ঞায় কিন্তু অবশ্যই বলে দিয়েছিলাম যে একটি বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি তাদের লব্ধি বলের পরিমাণ 0 হয় এবং ত্বরণ সৃষ্টি না হয়, যদি লব্ধি বলের পরিমাণ 0 হয়ে যায় অর্থাৎ বল যদি 0 হয়ে যায় তাহলে তো বস্তুর ত্বরণ সৃষ্টি হওয়ার কোনো কথাই আসছে না। আসছে নাকি? না, আসছে না। কারণ হচ্ছে বল যেহেতু 0 হয়ে গিয়েছে তাহলে বস্তু যেখানে ছিল সেখানেই থাকবে, না এদিকে যাবে না এদিকে যাবে। বুঝা গিয়েছে? এটাই ছিল আমাদের সাম্য বল।
তার পরবর্তীতে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে অসাম্য বল। অসাম্য বলের ক্ষেত্রে আমরা খুবই সিম্পলি বলতে পারি, এই সাম্য বল যাই বললাম, এই সাম্য বলের ক্ষেত্রে তুমি একটু পরিবর্তন করতে পারো, যে সাম্য বলের সংজ্ঞাটাকে একটু ঘুরাই ফিরিয়ে দিলে বা ছোট্ট একটু পরিবর্তন করলে তোমার সেটা হচ্ছে অসাম্য বল হয়ে যাবে। তো অসাম্য বল কাকে বলে? অসাম্য বল হচ্ছে পুরো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি তাদের লব্ধি বলের পরিমাণ শূন্য না হয় অথবা বস্তুর হচ্ছে ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হয়েছে অসাম্য বল। আমি এই উদাহরণটা দিয়েই বুঝাই। এখানে 100 নিউটন ছিল, এখানে ছিল 50 নিউটন। আমি এই জায়গায় একটু বলের মান বাড়াই দিলাম, বলের মানটা বাড়াই এই জায়গায় 100 থেকে 120 করে দিলাম। তাহলে এখানে দেখতেই পারছো যে একদিকে বলের পরিমাণ বেশি হয়ে গেছে। তো তোমরা তো সবাই জানি যে জোর যার মূল লোক তার। তো এখানে যেহেতু বল বেশি হয়ে যাচ্ছে, তার মানে সে কি করবে, এই পাশে যারা আছে তারা এই বস্তুটাকে, এই পাশের লোকজন যারা আছে তাদেরকে টাইম নিয়ে চলে যাবে। তখন এই লাল ফিটারা এই জায়গা থেকে মনে করো সরে এই জায়গায় চলে আসবে। তার মানে এখান থেকে এখানে যখন গিয়েছে অবশ্যই তার হচ্ছে অবস্থানের পরিবর্তন হয়েছে, আর অবস্থানের পরিবর্তন হওয়ার সময় নিশ্চয় সে বেগপ্রাপ্ত হয়েছে, এবং বেগপ্রাপ্ত হলে সেখানে কি থাকবে, একটা ত্বরণ থাকবে। তার মানে আমি অসাম্য বলের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে একাধিক বল যদি ক্রিয়া করে এবং তাদের লব্ধি যদি শূন্য না হয় এবং সেখানে যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হয়েছে অসাম্য বল। তার মানে এখানে অবশ্যই ত্বরণ সৃষ্টি হয়েছে এবং হচ্ছে লব্ধি বলের পরিমাণও শূন্য হচ্ছে না। এখানে -100 আর এখানে +120 যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে 20 নিউটন সে দাঁড়ায়, অর্থাৎ এই পাশে যারা ছিল তাদের হচ্ছে বলের পরিমাণ বেশি হচ্ছে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভরবেগ। তো ভরবেগ যেটা আছে, ভরবেগকে হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়, এখানে আমি লিখে রেখেছি ভরবেগ ইংরেজি হচ্ছে মোমেন্টাম। তখন কথা হচ্ছে ভরবেগ কাকে বলে। এখন বইতে যেটা লেখা আছে সেটা হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। কিন্তু যদি আসলে ওই বস্তুটা স্থির থাকে তাহলে কি হবে, তাহলে তো তার ভরবেগ থাকছে না, কারণ ওই বস্তুর ক্ষেত্রে কোনো বেগই নেই। তো সেজন্য আমরা ওই সংখ্যাটা দেবো না, আমরা একটা সুন্দর সংখ্যা দেবো যাতে সব জায়গায় গ্রান্টেড হয় সংখ্যাটা। সেটা হচ্ছে কোনো গতিশীল বস্তু ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। আমরা এই কথাটা বলবো এবং এই কথাটা বললে সবচেয়ে সুন্দর হয়। তো দেখি ভরবেগ, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ভরবেগ পি সমান হচ্ছে ভর ইন্টু বেগ। যদি লিখতে পারি তাহলে হচ্ছে ভরের এম আর বেগ হচ্ছে ভি, তার মানে হচ্ছে পি সমান আছে এম ভি। তাহলে ভরবেগ আমরা পি সমান লিখতে পারি হচ্ছে এম ভি। এখন এই যে ভরবেগ আমি বললাম, এই ভরবেগের কোনো একক বা ভরবেগের কোনো মাত্রা আছে কিনা? অবশ্যই ভরবেগের একক এবং মাত্রা আছে। সেটা কি, এবার সেটা আমরা দেখব। বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে এমন কোনো কথা না। মুখস্থ বাদে দেখতে হবে যে তুমি আসলে মুখস্থ বাদে তুমি নিজে নির্ণয় করতে পারছো না, কারণ তুমি যখন সূত্র পাবা, আমার মনে হয় যে সূত্রের সাহায্যে সবকিছু নির্ণয় করা সম্ভব। যদি তুমি সূত্র জানো তাহলে তুমি ওখান থেকে একক নির্ণয় করতে পারবা এবং মাত্রাটাও নির্ণয় করতে পারবে। সেটা কিভাবে দেখো, সেটা হচ্ছে এম যেটা আছে ভরের একক আছে কেজি। তাহলে এখানে বেগের ক্ষেত্রে আমরা যখন দ্বিতীয় অধ্যায় করেছি, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে বেগ সমান পড়ে আসছে। বেগ সমান কি, বেগ সমান আছে বেগ সমান আছে সরণ বাই সময়। এটাকে একটু উল্টে দিই, এটাকে আমি এখানে ভর লিখি, ভর সমান আছে সরণ বাই সময়। তাহলে হচ্ছে ভর আছে এম, সরণ আছে এস আর হচ্ছে টি। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কেজি ইন্টু এস হচ্ছে সরণ, সরণ একক আছে মিটার, আর হচ্ছে টি একক আছে সেকেন্ড। তাহলে কেজি এম এস এসটাকে উপর নিয়ে গেলে ইনভার্স আসবে, তাহলে হচ্ছে কেজি এম এস ইনভার্স 1। তখন এখান থেকে কি আমরা মাত্রা নির্ণয় করতে পারবো? হ্যাঁ, অবশ্যই মাত্রা নির্ণয় করতে পারবো। সেটা মাত্রা কিভাবে নির্ণয় করবো দেখো। মাত্রা নির্ণয় করার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভরের মাত্রা কি। ভরের মাত্রা হচ্ছে ভরের মাত্রা দেখো, ভরের মাত্রা হচ্ছে মাস বড়দের এম এবং হচ্ছে সরণের ক্ষেত্রে লেন্থ এল এবং সময়ের ক্ষেত্রে টাইম টি। তাহলে এখানে লিখতে পারি এম এল টি ইনভার্স 1। তাহলে এই যে এর মাত্রাটা আছে এম এল টি ইনভার্স 1। দেখো তো এখানে মাত্রাটাকে আমি মুখস্থ লিখলাম না, এই মাত্রাটা আমি মুখস্থ লিখিনি। এই মাত্রাটা এখানে একটা সূত্র আছে, এই সূত্রের সাহায্যে আমি কিন্তু মাত্রাটা নির্ণয় করেছি।
তোমাদেরও ঠিক এরকম সামর্থ্য অর্জন করতে হবে যে সূত্রের সাহায্যে, কোনো মুখস্থ ছাড়াই সূত্রের সাহায্যে মাত্রা এবং একক লেখা যায়। তারপরে এগুলো আমি একটু মসি, এগুলো তোমরা চেষ্টা করবে এগুলো একটু খাতায় লিখে রাখার জন্য। তোমাদের বইতে আছে অবশ্যই এগুলো, তারপরে একটু চেষ্টা করবে খাতায় লিখে রাখার জন্য, লিখে একটু ভালো হবে। এবার আছে আমাদের বল এবং ত্বরণের সম্পর্ক। বল এবং ত্বরণের সম্পর্কের ক্ষেত্রে দেখো একটা কথা আমি উল্লেখ করে দিয়েছি, যে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বল এবং ত্বরণের সম্পর্ক দেখব। তো বল এবং ত্বরণের সম্পর্ক দেখতে হলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি সেটা জানা লাগবে। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি সেটা জানি। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে এটাকে ব্যাখ্যা দেওয়া যায় ঠিক এইভাবে, এম ভরের বস্তু, এর অবস্থান এ, এর অবস্থান বি। এখানে এফ নিউটন বল প্রয়োগ করায় ইউ আদিবেগ প্রাপ্ত হয়েছে এবং এখানে এসে সে আছে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে এখানে দেখতে পাচ্ছে এফ বল প্রয়োগে আদি ভরবেগ হচ্ছে এম ইউ এবং শেষ ভরবেগ আছে এম বি। তারা বলেছে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ভরবেগ এখান থেকে যখন এখানে গিয়েছে তখন নিশ্চয়ই একটা সময় লেগেছে এবং সেই সময়টা আছে টি। তার মানে আছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এবং ভরবেগের পরিবর্তন কিভাবে বুঝবো? ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ ভরবেগ থেকে যদি আদি ভরবেগ বাদ দেওয়া যায় তাহলে সে ভরবেগ পাওয়া যাবে, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তার মানে এম ভি মাইনাস এম ইউ। তাহলে দেখো এই যে ভরবেগের পরিবর্তন হয়েছে সেটা কি একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে টি সময়ে। তাহলে সে টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে এম ভি মাইনাস এম ইউ। অথবা একক সময়ে ভরবেগের পরিবর্তন অর্থাৎ 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হবে কত? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখন এই সূত্র এখানে যে পুরোটা ঘটনা ঘটলো সেটা কিন্তু ওই নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে দেখো তো বস্তু ভর যেহেতু এখানেও এম এখানেও এম, এম এর মান একই, সেজন্য এম কমন নিলাম, এম মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো এখান থেকে ভি মাইনাস ইউ বাই টি আমরা দ্বিতীয় অধ্যায়ে গতির অধ্যায়ে শিখে আসছি যে ভি মাইনাস ইউ বাই টি সমান আছে এ, অর্থাৎ হচ্ছে ত্বরণ। তাহলে দেখো এখানে ভরবেগের পরিবর্তন থেকে এম এ পেলাম এবং এই ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে সমানুপাতিক হবে কার? ওই যে প্রযুক্ত বলে। তাহলে এফ সমানুপাতিক এম এ। এখন আমার এখানে সমানুপাতিকটা আমার মাঝখান থেকে উঠাতে হবে। সমানুপাতিক উঠানোর পরে এখানে একটা সমান চিহ্ন আনতে হবে। তো সমান চিহ্ন আনার জন্য আমার কি করতে হবে? সেটা হচ্ছে এফ সমান দিলাম, এখানে কে একটা ধ্রুবক আনলাম, এটা হচ্ছে কে এম হলো। এখন এখানে সব করার যদি আমি ভর বা হচ্ছে মান যদি এক একক ধরি তাহলে কি হবে? তাহলে এফ সমান হবে এম এ। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউটনের সেই দ্বিতীয় সূত্র এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল এবং ত্বরণের সম্পর্ক এখানে থেকেই দেখা যায়। এটা বল, এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে ত্বরণ। তার মানে বল এবং ত্বরণের সম্পর্ক আছে। বস্তুত ভর যেটা আছে সেটা কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন হবে না। তারপরে যেটা আছে সেটা আছে ক্রিয়া এবং প্রতিক্রিয়ামূলক বল। ক্রিয়া এবং প্রতিক্রিয়ামূলক বলের ক্ষেত্রে আমাদের হচ্ছে নিউটনের সূত্র থেকে এটা, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমাদের এটা ব্যাখ্যা দেওয়া লাগবে। তো নিউটনের তৃতীয় সূত্রতে আমার কি বলা হয়েছে? নিউটনের তৃতীয় সূত্রতে বলা হয়েছে প্রত্যেক বলের একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। একটু মুসলাম এটা, আমি এখানে একটা ছবি আপলোড করছি, একটা একটা ছোট বড় হয়ে গেল, একটু ছোট করতে হবে, ছোট। তাহলে এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা একই দিকে আসার সময় এখানে এর ছিল হচ্ছে M1, এটা ছিল হচ্ছে M2।
এখানে আসার পরে তারা হচ্ছে সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষে লিপ্ত হলে দুই দিকে চলে গেল, দুই দিকে চলে গেছে। তো দুই দিকে যখন গেছে তখন এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, অর্থাৎ হচ্ছে শেষ একটা বেগপ্রাপ্ত হয়েছে। তো শেষ যখন বেগপ্রাপ্ত হয়েছে তখন দেখো এটা কিন্তু সংঘর্ষের উপরে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা কিন্তু মিলিত হয়নি। যদি সংঘর্ষের পরে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে দেখো এদিক থেকে বল প্রয়োগ করা ছিল, এর এদিক থেকে বল প্রয়োগ করা ছিল, কিন্তু দেখো এইটার সাপেক্ষে এইটার বল কিংবা এটার সাপেক্ষে এটার বল, যে কোনো একটা সাপেক্ষে আরেকটা বল হচ্ছে ঋণাত্মক হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে নিউটনের তৃতীয় সূত্র থেকে লিখতে পারি F1 সমান আছে মাইনাস F2। তাহলে যেহেতু বল সমান কি জানি আমরা, F সমান আছে ma, এখানে মাইনাস m2 a2। ভরকে তো ভাঙা যায় না, ভর থাকলেও ত্বরণকে যদি ভাঙো ত্বরণ কি হবে v2 মাইনাস v1 e1 বাই আছে t। এই t এর মান কিন্তু 1 2 হবে না, কারণ t এর মান এই দুটো কিন্তু একই সময়ে এসেছে, একই সময়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। মাইনাস m2 এটা হচ্ছে v2 মাইনাস ut বাই আছে t। এর পাশে থেকে t, এর পাশে থেকে t কেটে গেল, তাহলে এখানে থেকে আছে m1 v1 মাইনাস m1 e1, এর পাশে থাকবে হচ্ছে মাইনাস m2 v2 প্লাস হচ্ছে m2 a2। এটা একটু সাজিয়ে রাখো, সাজিয়ে লিখলে হয়েছে m1 v1, ওই পাশে থেকে এই যে m2 v2 আছে এটা এক পাশে নিয়ে আসো, অর্থাৎ শেষ বেগগুলো আমি এক পাশে নিয়ে আসছি, আর এখান থেকে m2 u2 আছে এটাকে ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে হবে হচ্ছে m1 e1। এটাকে আরেকবার সাজিয়ে রাখো, সাজিয়ে লিখলে m1 e1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এই যে মানটা পালাম এটাকে বলা হচ্ছে ভর বেগের সংরক্ষণশীল নীতির সূত্র। এটাকে বলা হয়েছে ভর বেগের সংরক্ষণশীল নীতির সূত্র। এখন কথা হচ্ছে তাহলে ভর বেগের সংরক্ষণশীল নীতি কাকে বলে? ভর বেগের সংরক্ষণশীল নীতির সূত্র হচ্ছে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ামূলক বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে মোট ভর বেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ামূলক বল ছাড়া যদি অন্য কোনো বল ক্রিয়া না করে তাহলে এখানে যে ভর বেগ আছে অর্থাৎ আদি ভর বেগ এবং হচ্ছে শেষ ভর বেগের যে সমষ্টি সেটা সর্বদাই সমান থাকবে। এখন এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে যদি সংঘর্ষের পরে দুটো বস্তু আলাদা হয়ে যায়, অর্থাৎ দুটো বেগ একটা শেষ বেগ প্রাপ্ত হয় দুটাই, কিন্তু যদি এক্ষেত্রে সে শেষ বেগ প্রাপ্ত না হয়ে বা শেষ বেগ প্রাপ্ত হলো কিন্তু সেটা যদি একই বেগ প্রাপ্ত হয় অর্থাৎ তারা সংঘর্ষের পরে মিলিত হয়ে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে আমরা দেখি, সেটা হচ্ছে m1 e1 প্লাস m2 u2, অর্থাৎ আদি বেগ যেটা আছে আদি ভর বেগ যেটা আছে সেটা দুজনের আলাদা থাকবে কিন্তু এক্ষেত্রে মিলিত হয়ে যাবে। তার মানে m1 প্লাস m1 এবং মিলিত বেগ ধরে নিলাম হচ্ছে v, অর্থাৎ দুটাই শেষ বেগ প্রাপ্ত আছে সেটা হচ্ছে v এবং আছে m2 মান আছে v। তো যদি দুটাই v হয় তাহলে আমরা এখানে লিখতে পারি m1 e1 প্লাস m2 u2 সমান v কমন যায় তাহলে v ইনটু m1 প্লাস m2। তাহলে আমরা m1 e1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 লিখতে পারি সমান সমান আছে v। তারপরে এখানে v যেটা পেলাম সেটা হচ্ছে মিলিত বেগ, এই vটা হচ্ছে মিলিত বেগ। অর্থাৎ কোন হচ্ছে দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে তারা একই সাথে বা সংঘর্ষে লিপ্ত হওয়ার পর মিলিত হয়ে কিছু দূর পথ যদি যায় সেক্ষেত্রে যদি বলে বেগ নির্ণয় করতে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ দুটি বস্তু সংঘর্ষের পর মিলিত বেগ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র আমরা ব্যবহার করব। এখন এখান থেকে আরেকটা সূত্র আমরা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে আমরা বন্দুকের ক্ষেত্রে এটা নির্ণয় করতে পারি। বন্দুকের ক্ষেত্রে দেখো আমি ছবি খুব একটা ভালো লাগতে পারি না, তারপর চেষ্টা করছি একটু আঁকার জন্য আর কি। এটা একটা বন্দুক, বন্দুকের ভিতরে একটা বুলেট আছে। তো বন্দুক যখন এই অবস্থায় ছিল তখন বন্দুকের ভর m এবং আছে v
আদি বেগ হবে আছে ইউ, আদি বেগ হচ্ছে সরি ইউ বলতে এটা যেহেতু বড় হাতের বন্দুক একটু চেহারা বড় সেজন্য বড় হাতের ইউ লিখলাম। আর এক্ষেত্রে বুলেটের ক্ষেত্রে বুলেটের ভর হচ্ছে ছোট এম এবং এর হচ্ছে বেগ হচ্ছে ছোট এম অর্থাৎ আদি বেগ। এখন এই বন্দুক থেকে যদি বুলেটটা ছোড়া হয় তাহলে কি হবে? এই বন্দুকটা থেকে যদি বুলেট ছোড়া হয় তাহলে বন্দুকটা পিছের দিকে কিছুটা সরে আসবে, আর পিছের দিকে যে সরে আসবে এটাকে বলা হয়েছে পশ্চাৎ বেগ। এবং কথা হচ্ছে পশ্চাৎ বেগ কতটুকু হয় বা কি পরিমাণ হয় সেটা নির্ণয়ের জন্য আমার তো কোনো না কোনো সমীকরণ দরকার। এখন আমরা এখান থেকে সেই সমীকরণটা শিখব। বন্দুক থেকে বুলেট যখন ছুড়ে দেওয়া হবে তখন বন্দুক পিছের দিকে সরে আসবে এবং বুলেট হচ্ছে সামনের দিকে যাবে। তার মানে বুলেট একটা শেষ বেগ প্রাপ্ত হবে এবং বন্দুক একটা শেষ বেগ প্রাপ্ত হবে এবং সেই শেষ বেগটাকে বলা হয়েছে পশ্চাৎ বেগ, কারণ হচ্ছে বন্দুক পিছের দিকে সরে আসছে। তার মানে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এম ইউ বন্দুকের ক্ষেত্রে এবং আছে বুলেটের ক্ষেত্রে এম ইউ, এবং এই ক্ষেত্রে এম ভি প্লাস আছে ছোট এম ছোট ভি। তাহলে এক্ষেত্রে দেখো বন্দুক এবং বুলেট যখন আদি বেগে ছিল তখন স্থির অবস্থায় ছিল, অর্থাৎ এদের হচ্ছে বেগ শূন্য অবস্থায় ছিল। আদি বেগ কি শূন্য না? দেখো কারণ এই অবস্থায় কি আছে বন্দুক স্থির অবস্থায় আছে, তার মানে এদের হচ্ছে আদি বেগ শূন্য। তার মানে এক্ষেত্রে শূন্য এক্ষেত্রেও শূন্য, বস্তুর ভর যাই হোক না কেন বেগ যেহেতু শূন্য তাই এর ভর বেগ হয়ে যাবে শূন্য। বড়দের এমভি আর ছোটদের এমভি একটাকে পক্ষান্তর করে নাও, তাহলে হচ্ছে এমভি সমান মাইনাস আছে এমভি। এই দেখো বন্দুকের এখানে বন্দুকের শেষ বেগ মানে কি বলছিলাম বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে এই ভি এর মান আমার নির্ণয় করতে হবে। তাহলে ভি এর মান মাইনাস এমভি বাই বড় হাতের এম। এই যে এখানে যে ভি এর মান দেখছো এই ভিটা হচ্ছে আমার বন্দুকের পশ্চাৎ বেগ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এর পরবর্তী দেখো, এর পরবর্তীতে আমাদের আলোচনা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি ও সংঘর্ষ। দেখো তো এখানে ভরবেগের সংরক্ষণশীল নীতি এবং তাদের সংঘর্ষের আগে এবং পরে কি হবে সেটা সম্পর্কে উল্লেখ করা আছে কিনা? অবশ্যই এখানে উল্লেখ করা আছে। এটা ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা, অর্থাৎ এখানে আমি কিছু কন্টেন্ট লিখে রাখছিলাম, সেই কন্টেন্টগুলোই সম্পর্কে আলোচনা করা হলো। এর পরবর্তীতে সংঘর্ষের পরে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ হচ্ছে মূলত হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? তো ঘর্ষণ সম্পর্কে যেটা আছে সেটা তো তোমাদের এখানে এভাবে বিস্তারিত আলোচনা করা হয় না, কারণ ঘর্ষণ মনে করো এটা একটা পড়া জিনিস। তো ঘর্ষণ যেটা আছে সেটা হচ্ছে 4 প্রকার। সেটার ভিতরে একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, দ্বিতীয় একটা আছে পিছলানো ঘর্ষণ, এবং 3 নম্বর যেটা আছে সেটা আছে আবর্ত ঘর্ষণ, এবং 4 নম্বর আছে প্রবাহিত ঘর্ষণ। এখন সবচেয়ে বেশি প্রশ্ন আছে প্রবাহিত ঘর্ষণ নিয়ে। প্রবাহিত ঘর্ষণ আছে যখন কোনো বায়বীয় বা তরল পদার্থের ভিতর দিয়ে কোনো বস্তু প্রবাহিত হয় তখন যে ঘর্ষণ সে অনুভব করে বা যে বাধা অনুভব করে সেটাকে বলা হচ্ছে প্রবাহিত ঘর্ষণ। এই ঘর্ষণ সম্পর্কে তোমাদের বইতে যা কিছু আছে সেটা তোমরা পড়ে নেবা। আর একটা কথা মনে রাখবা, ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমাদের কোনো কিছুই থামানো সম্ভব হতো না, কারণ ঘর্ষণ আছে বলে আমরা সবকিছু থামাতে পারছি। বুঝে গেছে? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।